বেঁচে আছে কিনা সেটা বলতে হবে। মানুষ বেঁচে আছে কিনা বোঝা যায়, অর্থাৎ জীবন। আজকে আমাদের যে বিষয় হবে, বিষয়টা হচ্ছে জীবনকে কেন্দ্র করে। চলো যাই আমরা দেখি যে আমাদের পাঠ্য বিষয় আর এই জীবন, অর্থাৎ যিনি লিখেছেন তিনি হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। এই জীবন কবিতাটি যে মূল কাব্যগ্রন্থ, তার নাম হচ্ছে দেখা হলো ভালোবাসা বেদনা। দেখো, এই কাব্যগ্রন্থের মধ্য দিয়ে তুলে ধরতে চেয়েছে যে আমাদের যে দেখা হয়, একজনের সঙ্গে দেখা হলো, তারপরে যে বিচ্ছেদ হয়, তার ফলে কি হয়? কষ্ট হয়, বেদনা হয়। আমরা যখন দেখা করি, তার সঙ্গে আত্মীয়তা করি, ঘনিষ্ঠতা হয়, এবং পরবর্তীতে দেখা যায় যখন তাকে আমরা খুব কাছে পেতে চাই, কাছে এসে যায়, তখনই তার যাবার বেলা হয়। অর্থাৎ জন্ম আর মৃত্যু মধ্যে যে খেলা, সে যে জীবনের যে খেলা, সেই জীবনের খেলাকে কেন্দ্র করে যে এই জীবন কবিতা কবি লিখেছে, যে জীবন সে কিরকম উপভোগ করতে চান। চলো আমরা যাই দেখি কবির জীবনী। তুমি পড়ো তো, দেখতে পাচ্ছ? হ্যাঁ। পড়ো। কবি সুনীল গঙ্গোপাধ্যায়, জন্ম 7ই সেপ্টেম্বর 1934, পরলোক গমন করেন 23শে অক্টোবর 2012। বিংশ শতকের শেষার্ধের একজন প্রথিমযোদ্ধা বাঙালি সাহিত্যিক। 2012 খ্রিস্টাব্দে মৃত্যুর পূর্ববর্তী 4 দশক তিনি বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হিসাবে সর্বব্যাপী বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর কাছে ব্যাপকভাবে পরিচিত ছিলেন। এই সাহিত্যিক একধারে কবি, ঔপন্যাসিক, ছোট গল্পকার, সম্পাদক, সাংবাদিক ও কমালিস্ট হিসেবে অজস্র স্মরণীয় রচনা উপহার দিয়েছেন। তিনি আধুনিক বাংলা কবিতার জীবনানন্দ পরবর্তী পর্যায়ের অন্যতম প্রধান কবি। একই সঙ্গে তিনি আধুনিক ও রোমান্টিক। তার কবিতার বহু পংক্তি সাধারণ মানুষের মুখে মুখস্থ। সুনীল গঙ্গোপাধ্যায় নীললোহিত, সনাতন পাঠক ও নীল উপাধ্যায় ইত্যাদি কবির ছদ্মনাম ব্যবহার করে পরিচিত। বসো। নেক্সট কে পড়বে? কে পড়তে চাও? পড়ো। সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম অধুনা বাংলাদেশের ফরিদপুরে। মাত্র 4 বছর বয়সে তিনি কলকাতায় চলে আসেন। 1953 সাল থেকে তিনি কীর্তিবাস নামে একটি কবিতা পত্রিকা সম্পাদনা শুরু করেন। 1958 খ্রিস্টাব্দে তার প্রথম কাব্যগ্রন্থ একা এবং কয়েকজন, এবং 1966 খ্রিস্টাব্দে প্রথম উপন্যাস আত্মপ্রকাশ প্রকাশিত হয়। তার উল্লেখযোগ্য কয়েকটি বই হল আমি কিরকমভাবে বেঁচে আছি, শক্তি চট্টোপাধ্যায়ের সঙ্গে যুগলবন্দি, হঠাৎ নীরার জন্য, রাত্রির রদেবু, শ্যামবাজারের মোড়ের আড্ডা, অর্ধেক জীবন, অরণ্যের দিনরাত্রি, অর্জুন, প্রথম আলো, সেই সময়, পূর্ব পশ্চিম, ভানু ও রানু, মনের মানুষ ইত্যাদি। শিশু সাহিত্যে তিনি কাকাবাবু সন্তু নামে এক জনপ্রিয় গোয়েন্দা সিরিজের রচয়িতা। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ভারতের জাতীয় সাহিত্য প্রতিষ্ঠান সাহিত্য অকাদেমি ও পশ্চিমবঙ্গ শিশু কিশোর অকাদেমির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। বাহ, খুব সুন্দর। আমরা দেখতে পাই কবিকে যে তিনি 7ই সেপ্টেম্বর 1934 সালে জন্মগ্রহণ করেন এবং তিনি পরলোকে গমন করেন 23শে অক্টোবর 2012। বেশি দিন নয়, এই 2012-তে তিনি পরলোকে গমন করেন। আজ তার সেই কবি, যিনি কিনা আধুনিক সাহিত্যের একজন বিখ্যাত কবি হিসেবে আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে রয়েছেন, তারই লেখা আমরা পড়ব এই জীবন কবিতা। কবি এই জীবন কবিতায় কি বলতে চেয়েছেন, চলো আমি একবার পড়ছি, সবাই দেখো। বাঁচতে হবে বাঁচার মতো, বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত। আমি কিছু ছাড়বো না, এই রৌদ্র ও বৃষ্টি, আমাকে দাও ক্ষুধার অন্ন, শুধু জানাই নিছক অন্ন, আমার চাই সব লাবণ্য, নইলে গোটা দুনিয়া খাবো। আমাকে কেউ গ্রামে গঞ্জে ভিখারি করে পালিয়ে যাবে, আমাকে কেউ নিলাম করবে সুতো কলে কামার শালায়, আমি কিছুই ছাড়বো না, এখন আমার অন্য খেলা। পদ্ম পাতায় ফড়িং যেমন আপন মনের খেলায় মাতে, গোটা জীবন মানুষ সেজে আসা হল, মানুষ হয়েই ফিরে যাব।
বাঁচতে হবে বাঁচার মতন, বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক। দেখো, কবি এখানে বলতে চেয়েছেন বাঁচতে হবে বাঁচার মতো। এই যে কথাটা তিনটে পংক্তির মধ্যে ব্যক্ত করেছে যে বাঁচতে হবে বাঁচার মতো, বাঁচতে বাঁচতে জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক। এবং কবিতার শেষেও ঠিক ওই তিন পংক্তি তিনি শেষেও উল্লেখ করেছেন। অর্থাৎ আমরা যদি এই কবিতার তিনটি পর্যায়ে ভাগ করি দেখতে পাই, প্রথম পর্যায় তিনি বলতে চান যে বাঁচতে হবে বাঁচার মতো। ওনার মূল বক্তব্য হচ্ছে আমি বাঁচবো বাঁচার মতো। আচ্ছা, তোমরা বলো, তাহলে কি বাঁচাটা কি বাঁচার মতো নয়? যে প্রাণ আছে বলেই সে বেঁচে আছে, সেটা কি বাঁচা নয়? না। তাই কি কবি বলছেন, বাঁচতে গেলে মানুষের মৌলিক অধিকার নিয়ে বাঁচতে হবে। সেই মৌলিক অধিকার কি? মৌলিক অধিকারের অর্থ হচ্ছে যে কিনা জন্মগত অধিকার। সেই জন্মগত অধিকার কি? যখন মানুষ নয়, যে কোনো প্রাণী জন্ম নিলে তার জন্মগত অধিকার সে নিয়ে জন্ম নেয়। সেরকম মানুষের ক্ষেত্রে যদি আমি ধরি, মানুষের খাদ্য দরকার, বস্ত্র দরকার, বাসস্থান দরকার। অন্য সব প্রাণীর ক্ষেত্রে বস্ত্র দরকার নেই, কিন্তু তাদের খাদ্য এবং বাসস্থান দুটো কিন্তু প্রয়োজন আছে। তার জন্য আমরা মানুষ হয়ে যাই একটু উন্নত প্রাণী, সম্মানের সঙ্গে তাকে সবাই দেখে। এই যে আমরা যে মৌলিক অধিকার, আমাদের মৌলিক অধিকারটা জন্মগত অধিকার, আমরা জন্মগত অধিকারকে নিয়ে বাঁচতে চাই। কবি একথা আমাদেরকে বলতে চান। বলছেন শুধু জন্মগত অধিকার, খাদ্য বস্ত্র বাসস্থান যৎসামান্য পেলাম আর তাতেই খুশি থাকলাম, তা কিন্তু নয়। তিনি বলছেন কি, সঙ্গে সঙ্গে আমাকে শুধু যে তুমি খাদ্য দিলে, বস্ত্র দিলে আর বাসস্থান দিলে, এতেই যে আমি খুশি থাকবো তা নয়। সঙ্গে সঙ্গে আমাকে আরো কিছু জিনিস চাই। সেটা কি? পৃথিবীতে এই যে প্রকৃতি, পৃথিবী মানে বিশ্বব্রহ্মাণ্ড, প্রকৃতি, প্রকৃতিতে এমন এমন জিনিস আছে যেগুলো অধিকার আছে আমার ভোগ করার। সেটা হচ্ছে কি? রূপ রস গন্ধ করা, জীবনকে উপভোগ করা। অর্থাৎ বদ্ধভাবে যদি কোথাও আমাকে বেঁধে রাখো, আমাকে যদি তুমি বেঁধে রাখো, তাহলে সেটা বাঁচা বলে না। একটা কুকুরকে বা একটা জন্তু জানোয়ারকে যদি তুমি বেঁধে তাকে রাখো, সে কিন্তু ছটফট করবে। তাকে তুমি থাকার জন্য ভালোবাসা বিছানা দিয়েছো, তাকে ভালো ভালো খাবার দিচ্ছ, ঠান্ডা যাতে সে না লাগে শীত থেকে বাঁচার জন্য ভালো পোশাক পরিয়ে দিচ্ছ, কিন্তু সে খুশি নয়। দেখবে সে ছটফট ছটফট করছে, সুযোগ পেলেই শিকল ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। এটাই হচ্ছে জীবের ধর্ম, যে সে সব কিছু ভোগ করতে চায় স্বেচ্ছাভাবে, স্বাধীনভাবে, পরাধীনভাবে নয়। দেখো, আমাদের খাদ্য ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা নেয়। সাধারণত যদি বলি, খাদ্য হলেই যথেষ্ট, শুধু দুটো রুটি হলে নয়। খাদ্যের জন্য যথেষ্ট পরিমাণে যে আমাদের শরীর সুস্থ রাখার জন্য যেসব প্রোটিন বলো, তার সঙ্গে সঙ্গে আয়রন, প্রোটিন, যা কিছু একটা সুস্থ মানুষ বাঁচার জন্য প্রয়োজন, সেগুলো যেন খাদ্যের মধ্য থেকে আসে। সেটা আমাদের প্রয়োজন। যে স্বচ্ছন্দের সাথে জীবনযাপন তখনই সে কাটাতে পারবে যখন সে খাদ্যের মধ্যে সব রকমের প্রোটিন, ভিটামিন, যেগুলো আমাদের শরীর সতেজ রাখে, সুস্থ রাখে, সেগুলো আমরা পেতে পারি। সঙ্গে সঙ্গে কবি বলছেন যে রোদ ও বৃষ্টি উপভোগ করা দরকার। কেন? রোদের ক্ষেত্রে আমরা জানি, রোদ বৃষ্টি, রোদ যখন হয় প্রথম অবস্থায় রোদ কিন্তু আমাদের ভালো লাগে। বৃষ্টি প্রথম অবস্থায় হয়
আমাদের ভালো লাগে, যখন অতিরিক্ত হয় তখন আমাদের মনে কি হয়? বিষাদে পড়ে যায়। এক নাগারে যদি বৃষ্টি হয়, এক নাগারে যদি রৌদ্র হয়, দুর্ভিক্ষ দেখা দেয়। তাহলে আমাকে ভোগ করতে হবে সেই অনুপাতে যেটা কিনা আমার জন্য প্রয়োজন। কবি বলছে আমি রোদ বৃষ্টি সবই উপভোগ করব, তার একটা মাত্রা আছে। আর কি বলছে যে প্রকৃতির যে অপরূপ লাবণ্যময় রূপ আছে, প্রকৃতির কাছে যদি গ্রামে তুমি যাও, এরকম ধরো একটা দৃশ্য দেখা যাচ্ছে যেখানে কিনা একটা মানে ছোট্ট একটা পুকুরের মতো, সেখানে হাঁস খেলা করছে, পাশে ধান খেত, বিভিন্ন শাক, কলমি শাক, হেলিঞ্চি এসব জলের মধ্যে রয়েছে, তারপরে পদ্ম ফুল ফুটে রয়েছে, বিভিন্ন জায়গার যে দৃশ্য দেখে কিনারায় গেলে কি হয়? মনটা আনন্দে ভরে যায়। কারণ কি? লাবণ্য। সবাই পছন্দ করে ভালো জিনিসটা। কেউ চায় না যে দুঃখ কষ্ট বেদনা সে বহন করি, সে কখনোই জীবনে কেউ চায় না, চায় শুধু সব লাবণ্য যেন সে ভোগ করতে পারে। তারপরে কবি বলছেন দ্বিতীয় পর্বে দেখো কবি কিভাবে বাঁচবেন সেটা তিনি এতক্ষণ বলেছেন। এখন কবি বলছেন কি? এটা আমার আশা যে আমি এইভাবে বাঁচবো, আমাকে কেউ ঠকাতে পারবে না। উনি ঠকতে চান না। কেন তিনি ঠকতে চান না? কারণ তার অধিকার তিনি বুঝে নিতে চান। যেমন ধরো সুতো কলে, চট কলে, বিভিন্ন কারখানায় শ্রমিকের প্রয়োজন হয়। শ্রমিক না হলে কারখানা থেকে উৎপাদন হবে না। ফলে মালিক কি করে? অতিরিক্ত মুনাফা নিজের তরফে রেখে শ্রমিকদের অল্প পারিশ্রমিক দেয়। কবি বলছেন কি? তোমরা সতর্ক থাকো। আসলে কি সাধারণ মানুষকে বোঝাচ্ছে, নিজের ব্যথা নিজে সবার সঙ্গে সেটাকে শেয়ার করে নিচ্ছে, যে তোমরা বোঝো যে তোমরা জানো এইভাবে অল্প পারিশ্রমিকে সন্তুষ্ট থেকো না। তোমার সত্যিকারের অধিকার যতটা পাওয়া সেটা যেন তুমি নিতে পারো। কোনো কল কারখানায় তোমাকে যেন দাস করে না রাখে। শ্রমিক বলে যে অবহেলা করা বা শ্রমিক বলে যে অধিক পরিশ্রম করে তোমাকে খাটিয়ে নেওয়া, সেটা যেন না করে। কবি তার প্রতিবাদ করেছে যে আমি কোথাও নিলাম হব না, আমি কোনো কল কারখানা সুতো কলের আমি নিলাম হয়ে যাব না যে সেখানে আমি পরিশ্রম করব। তারপরে কবি একটা অন্য প্রসঙ্গে গিয়েছি। আসলে কি জানো তো, এটা আমাদের ভারতবর্ষ, আমরা হচ্ছি গণতন্ত্র রাষ্ট্র। আমাদের দেশের মানুষ আসলে একটা পৌরাণিক কাহিনী দিয়ে বুঝাতে চেয়েছে। উনি তো রাজনীতির কথা তুলতে পারেন না। বলছেন কি? সমুদ্র সে গ্রাস করছে পৃথিবীকে। এক সময় এরকম একটা কাহিনী আছে, কয়েক হাজার বছর আগের কাহিনী, পৌরাণিক কাহিনী। আমাদের হিন্দু ধর্মের যে গ্রন্থ আছে পৌরাণিক কাহিনী, তাতে এরকম আছে যে পৃথিবীকে বাঁচার জন্য বিষ্ণু বরাহ অর্থাৎ শুয়োরের রূপ ধারণ করে পৃথিবীকে বাঁচিয়েছিল সমুদ্রের হাত থেকে। বুঝতে পেরেছো? সে এক রকমের রূপ ধারণ করেছিল যে পৃথিবী যখন গ্রাস করে, অর্থাৎ অশুভ দৃষ্টি যখন পৃথিবীর উপরে পড়ে, তখন ঈশ্বর বা ভগবান বা অন্য কোনো দৈব শক্তি সে এসে যেন তাকে উদ্ধার করে। আমরা যদি সমুদ্র মন্থনের কথাটা ভাবি, তখন দেখা গেছে একদিকে অসুর আর একদিকে সমস্ত দেব দেবতারা তারা টানছে। যখন দেখলো যে সমুদ্রের মন্থনে সেই যে অমর মানে উঠবে, অমৃত উঠবে, সেই অমৃতের জন্য সবাই সেই টানাটানি করছে। এরকম বহু কাহিনী আছে আমাদের পৌরাণিক কাহিনী, যেগুলো সময় পেলে তোমাদের এর সিনেমা দেখাবো আমি, ঠিক আছে? তখন তোমরা দেখবে যে কত সুন্দর জিনিস আমাদের জানার আছে, যেটা কিনা আজকের রাজনীতি, যে কিনা আমাদের গ্রাস করছে। আমাদের দুমুঠো খাবারের কথা বলে সে মুখে অনেক কিছু বলে, কাজে কিন্তু সে করে না। হাজার হাজার মানুষ অনাহারে থাকে, ক্ষুধা
সচেতন হতে পারি, তবেই কবি সার্থক হবে কবিতা লেখা। যে সমাজে আমরা নিপীড়িত হলে হবে না। আমরা সমাজে নিপীড়িত হওয়ার জন্য জন্মগ্রহণ করিনি। আমরা প্রতিবাদ করব যে আমরা এই সমাজে নিপীড়ন যারা হচ্ছে আর তারা কি করবে, যারা নিপীড়ন করছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব, প্রতিবাদ করব এবং আমাদের অধিকার আমরা বুঝে নেব। সবাই এক হব, তবেই আমাদের অধিকার আমরা পাব। আমরা যদি সবাই একত্রিত না হই তাহলে কিছু মুষ্টিমেয় মানুষ, ওই যেমন সমুদ্র পৃথিবীকে গ্রাস করছে, ঠিক সেরকম কিছু স্বার্থপর লোভী মানুষ তারা পুরো গ্রাস করে নেবে। কবি এর তৃতীয় পর্যায়ে চলে যাচ্ছে যে যদি আমার অধিকার আমাকে না দাও তখন আমি অন্যভাবে খেলা করব, অন্যভাবে মেতে উঠব। যেমন উনি একটা উদাহরণ দিয়ে বোঝাতে চেয়েছেন যে পদ্ম পাতায় ফড়িং মেতেছে খেলায়। একটা ফড়িংয়ের জগৎ পদ্ম পাতা, সেখানে তার নিচেই কিন্তু তার জল রয়েছে। পদ্ম পাতাটা থেকে বেরিয়ে গেলে কিন্তু তার মৃত্যু, কিন্তু সেজন্য সে বিন্দুমাত্র চিন্তা নেই, সে মহা আনন্দে তার জগতে কিন্তু সে আনন্দ উপভোগ করে বেঁচে আছে। তারপরে যেটা কবি বলছেন সব থেকে বেদনাদায়ক কথা, মানুষ সেজে আসা হলো। অর্থাৎ এই যে আমাদের হাত পাও গড়া, চোখ নাক মুখ নিয়ে এত সুন্দর একটা মানুষ আমি তৈরি হয়ে এসেছি পৃথিবীতে, ঈশ্বর আমাদের পাঠিয়েছে, সেজন্য আমি গর্ববোধ করি যে আমি মানুষ। কিন্তু কবির ইচ্ছা মানুষ হয়েই যেন ফিরে যায়, যেমন কিনা রবীন্দ্রনাথ ঠাকুর গেছেন, যেমন কিনা স্বামী বিবেকানন্দ গেছেন, যেমন কিনা রামকৃষ্ণ পরমহংসদেব গেছেন। এরকম হাজার হাজার মানুষ আছে যাদেরকে আমরা স্মরণ করি। তারা চলে গেছেন বহু বহু বছর আগে, তথাপি আমাদের হৃদয় মন্দিরে জড়িয়ে রেখেছি সেই সব মানুষকে। তা কবির ইচ্ছা মানুষ সেজে এসেছি, মানুষ সেজে যাব, অর্থাৎ চিরস্থায়ী হয়ে আমি সেই মানুষের হৃদয় জুড়ে যেন থাকতে পারি। এটা ছিল কবির মূল বক্তব্য। এখন তোমরা একজন এসো, আমাকে এই কবিতাটায় কি বুঝেছো সেটা আমাকে সব বন্ধুদের সামনে বলো। এই জীবন, কবি সুনীল গঙ্গোপাধ্যায়। বাঁচতে হবে বাঁচার মতো, বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন, জীবন্ত। আমি কিছুই ছাড়বো না, এই রোদ ও বৃষ্টি আমাকে দাও ক্ষুধার অন্ন, শুধু জানোই নিচু কর্ণ, আমার চাই সব লাবণ্য, নইলে গোটা দুনিয়া। এই কয়েকটা লাইনের মধ্যে কবি এই বাঁচতে হবে বাঁচার মতন বাঁচতে বাঁচতে কবি বলতে চেয়েছেন যে মানুষের শুধু যে মৌলিক যে অধিকারগুলো আছে সেগুলো থাকলেই মানুষ বাঁচতে চান না, মানুষের অন্য যে অধিকার সেগুলোও চান। এই জীবনটা জীবনের মতো তিনি বেঁচে থাকতে চান। এই রোদ ও বৃষ্টি সবেই কবি উপভোগ করতে চান এবং ক্ষুধার অন্নও চান। কবি বলেছেন মানুষ যেন যত দুনিয়াতে যত লাবণ্য আছে সব উপভোগ করতে চান, নয়তো গোটা দুনিয়া খাবেন। এই লাইনের মধ্যে দিয়ে কবি বোঝাতে চেয়েছেন। এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো? আমি তাহলে প্রশ্ন করছি, কবি কিসের মতো বাঁচতে চেয়েছেন? কবি সব কি চান? এর পরের লাইন, আমাকে কেউ গ্রামে গঞ্জে ভিখারি করে পালিয়ে যাবে, আমায় কেউ নিলাম করবে সুতোকালে কামারশালায়, আমি কিছুই ছাড়বো না, এখন আমার অন্য খেলা, পদ্ম পাতায় ফড়িং যেমন আপন মনে খেলায় মাতে, গোটা জীবন মানুষ সেজে আসা হলো, মানুষ হয়েই ফিরে যাব, বাঁচতে হবে বাঁচার মতন, বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক। কবি এই লাইনগুলোর মধ্যে বোঝাতে চেয়েছেন আমাকে কেউ গ্রামে গঞ্জে ভিখারি করে পালিয়ে যাবে, মানে কবি কোনো জায়গায় মানুষের কাছে ভিখারি হতে চাইছেন না, আর কেউ তাকে ভিখারি করে নিয়ে যেতেও পারবে না। আর
এখানে বলছে যে নিলাম করবে সুতো কলে কামার শালায়। কবিকে কেউ নিলাম করতেও পারবে না সুতো কলে বা কামার শালায়, কারণ তার মানুষের মৌলিক যে অধিকারগুলো আছে সেগুলো তার প্রথম থেকেই অধিকার। এবং আমি কিছুই ছাড়বো না, কবি কিছুই ছাড়বে না বলছে। আর এখন তার অন্য খেলা। পদ্মপাতায় ফড়িং যেমন আপন মনে খেলায় মাতে, যেমন পদ্মপাতা তার নিচে জল, সে তার একটা ছোট দুনিয়ার মধ্যেই থাকে, সেখানেই খেলতে থাকে, সেটাই বলতে চেয়েছে। মানুষ সেজে এসেছেন এবং মানুষ হয়ে ফিরে যাবেন। বাঁচতে হবে বাঁচার মতন, বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক। বাঁচতে মানে মৌলিক অধিকার নিয়ে এসেছেন, সেগুলো যেন তার থাকে এবং জীবনের মতো জীবন হোক। তোমরা বুঝতে পেরেছো এগুলো? এখানে আমি তাহলে প্রশ্ন করছি, কবিকে কে কোথায় ভিখারি করে নিয়ে যাবে? কবিকে কোথায় নিলাম করার কথা বলা হয়েছে? এই জীবনটা কিসের মতো জীবন্ত হোক? আমরা এখন এই যে কবিতা দেখলাম, এই জীবন কবিতা অবলম্বন করে শব্দছক করছি। দেখো যে উপর নিচ রয়েছে নুনের প্রতিশব্দে পদান্তর, মানবের সমার্থক শব্দ, খিদের তৎসম রূপ, মরণের বিপরীতার্থক শব্দ, কর্মকারকের তৎসম রূপ, ভিখারির তৎসম রূপ। তারপরে যাই আমরা, দেখো বিপরীতার্থক শব্দ কবিতার মধ্যে এই শব্দগুলোর অন্তর্গত রয়েছে। সে হচ্ছে জীবন, ক্ষুধা, জীবন্ত, অন্ন, লাবণ্য। আমরা বাক্য পরিবর্তন ব্যাকরণের ক্ষেত্রে পড়েছি। এখান থেকে কয়েকটা লাইন তুলে দেখছি যে বাক্যগুলো কোন কিসে অন্তর্ভুক্ত করা যায়। নইলে গোটা দুনিয়া খাবো, আমাকে কেউ গ্রামে গঞ্জে ভিখারি করে পালিয়ে যাবে? আমি কিছুই ছাড়বো না, আমি সব কিছুই নেব, আমার চাই সব লাবণ্য। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর। এই প্রশ্নগুলো তোমরা সবাই ক্লাস 1 খাতায় লিখবে। এই জীবন কবিতা অনুসারে সুতো কলে কামার শালায় কবিকে কেউ কি করবে না? এই যে দ্বিতীয় প্রশ্ন, এই জীবন কবিতা অনুসারে ফড়িং কোথায় খেলায় মাঠে? তৃতীয় প্রশ্ন, এই জীবন কবিতা অনুসারে শূন্যস্থান পূরণ কর, আমার চাই সব জীবন। এই জীবন কবিতা অনুসারে বাঁচতে হবে কিসের মতো? অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন তোমরা এইগুলি হোমওয়ার্ক খাতায় করবে। এই জীবন কবিতা অনুসারে কবি কি গোটা খেতে চেয়েছেন? এই যে দ্বিতীয় প্রশ্ন, এই জীবন কবিতা অনুসারে কবি কি হয়েই ফিরে যাবার কথা বলেছেন? অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, এই জীবন কবিতা অনুসারে কবি কোথায় কি করে পালিয়ে যাবার কথা বলা হয়েছে? দ্বিতীয় প্রশ্ন, এই জীবন কবিতা অনুসারে ফড়িং গোটা জীবন কোথায় কিসে মাতে? এবারে একটা ব্যাখ্যামূলক প্রশ্ন, সপ্রসঙ্গে ব্যাখ্যা, যে মানুষ সেজে আসা হলো, মানুষ হয়েই ফিরে যাব। এই প্রশ্নটা তোমরা হোমওয়ার্ক খাতায় লিখবে। আমি এর একটা সংক্ষিপ্ত উত্তর আমি এখানে দিচ্ছি, তোমরা কি করবে? নিজের মতো করে সাজিয়ে লিখবে। এই জীবন কবিতায় কবি মানুষ রূপে জন্ম হওয়াকেই মানব জীবনের সার্থকতা হিসেবে ধরে না নিয়ে সত্যকার সদীপ মানুষের হয়ে ওঠার লক্ষ্যের জয়গান গেয়েছেন। তিনি বঞ্চিত, শোষিত, কৃতদাসের জীবন
জীবনকে মানব জীবনের সার্থকতা বলে মানতে চাননি। তিনি রূপ, রস, গন্ধময় পৃথিবীর সমস্ত কিছু উপভোগের সঙ্গে সঙ্গে সমস্ত রকম শোষণ, বঞ্চনা, নিপীড়নের প্রতিরোধ করে স্বাধীন জীবন কাটিয়ে মান আর হুঁশ সম্পন্ন মানুষ হয়ে জীবনের অন্তে পৌঁছাতে চেয়েছেন। তিনি পরাধীন জীবনমৃত জীবনের পরিবর্তে স্বাধীন জীবন্ত গোটা জীবন কামনা করেছেন। এই ছিল কবিতার মূল বক্তব্য। তোমরা এই প্রশ্নটির উত্তর নিজের মতো করে লিখবে। ধন্যবাদ।